চলেন এবার আমরা কস্ট এস্টিমেশন জিনিসটা কি এটা একটু বোঝার চেষ্টা করি। প্রজেক্ট ম্যানেজমেন্ট বডি অফ নলেজ অর্থাৎ পিএমবক বলতেছে আপনার প্রজেক্টটা শেষ করতে টোটাল কত টাকা লাগবে তার একটা আনুমানিক হিসাব ঠিক করাটাই হচ্ছে কস্ট এস্টিমেশন। এই এস্টিমেশনটা কোনো গেসের ভিত্তিতে হবে না, এটা করতে হবে প্রজেক্টের স্কোপের ভিত্তিতে। আর স্কোপ কি? স্কোপ হচ্ছে প্রজেক্টটা কি ডেলিভার করবে সেটা। প্রজেক্টের স্কোপ যদি ক্লিয়ার না হয় তাহলে এস্টিমেটও অ্যাকিউরেট হবে না। তাই কস্ট এস্টিমেশন করার জন্য আমাদের কিছু ইনপুট লাগবে, সেটা হচ্ছে আমাদের স্কোপ স্টেটমেন্ট লাগবে, অর্থাৎ প্রজেক্ট কি ডেলিভারি করবে সেটা বুঝতে হবে। দ্বিতীয়ত হচ্ছে ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার, অর্থাৎ পুরো কাজটাকে ভেঙে ভেঙে একটা স্ট্রাকচার দেওয়া লাগবে, এবং ওয়ার্ক ব্রেকডাউন ডিকশনারি, প্রত্যেকটা টাস্কের ডিটেইল ডেসক্রিপশন। আপনি যদি ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার কি সেটা না বুঝে থাকেন তাহলে ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার নিয়ে আমাদের অন্য আরেকটা ভিডিও আছে, এই ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন। ভিডিওটার লিঙ্ক আপনি স্ক্রিনের ডান দিকে উপরের সাইডে দেখতে পাবেন, এবং লিঙ্কটা আমি ডেসক্রিপশনেও দিয়ে দিব। তা আপনার যদি স্কোপ, ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার এগুলি না জানা থাকে তাহলে কস্ট এস্টিমেশন মানে অনেকটা অন্ধকারে ঢিল মারার মতো। এবার চলেন আমরা দেখি যে কস্ট এস্টিমেশনের জন্য আসলে কি কি টেকনিক আছে। আমি এখানে আপনাদেরকে 4টা টেকনিক দেখাবো। এই টেকনিকগুলি পিএমআই এর অফিসিয়াল বুক পিএমবক থেকে নেয়া। প্রথম টেকনিকটা হচ্ছে অ্যানালগস। অ্যানালগস টেকনিকটা হচ্ছে এরকম যে আপনি আপনার প্রজেক্টের কস্ট এস্টিমেট করবেন এর আগে সিমিলার একটা প্রজেক্টের কস্টের ভিত্তিতে। যেমন ধরেন গত বছর আপনি একটা মোবাইল অ্যাপ্লিকেশন বানাইছেন, এটার খরচ হয়েছে 9 লাখ টাকা। এবার আপনি চিন্তা করলেন আচ্ছা ঠিক আছে, গত বছর 9 লাখ টাকা লাগছে, এবার হয়তো 10 লাখ টাকা লাগবে। এই এস্টিমেশনটাকে বলা হয় হচ্ছে অ্যানালগস এস্টিমেশন। অ্যানালগস এস্টিমেশনের সুবিধা হচ্ছে এটা খুব দ্রুত করা যায়, কিন্তু প্রবলেমটা হচ্ছে এটার অ্যাকিউরেসিটা খুব খারাপ থাকে। কারণ গত বছর আপনি একটা অ্যাপ্লিকেশন বানাইছেন, সেখান থেকে এই বছরে অ্যাপ্লিকেশন বানানোর ক্ষেত্রে অনেক কিছুর ভিন্নতা থাকতে পারে, এজন্য অ্যাকিউরেসিটা কম হয়। দ্বিতীয় টেকনিকটা হচ্ছে প্যারামেট্রিক টেকনিক। এখান থেকে আপনি খুব সহজে বুঝতে পারবেন, এখানে দেখেন মেট্রিক কথাটা লেখা আছে, মানে হচ্ছে এর আগের একটা না বরং মাল্টিপল প্রজেক্টের ডেটার ভিত্তিতে আপনি একটা এস্টিমেশন করবেন। যেমন ধরেন এর আগে বিভিন্ন সময়ে বিভিন্ন মোবাইল অ্যাপ্লিকেশন আপনার কোম্পানি বানাইছে এবং দেখছে যে এভারেজে এক একটা স্ক্রিন বা এক একটা পেজ বানাইতে 1 লাখ টাকা করে লাগে। এখন নতুন যে অ্যাপ্লিকেশনটা বানাতে যাচ্ছেন আপনারা, সেখানে 10টা স্ক্রিন আছে, তাহলে টোটাল কত টাকা লাগবে? 10 লাখ টাকা লাগবে। এটা হচ্ছে হিসাব। প্যারামেট্রিক টেকনিকটা মিডিয়াম লেভেলের অ্যাকিউরেট রেজাল্ট দেয়, মানে অ্যানালগের মতো এতটা লো অ্যাকিউরেসি না, আবার খুব একটা যে অ্যাকিউরেট তাও না। আরেকটা সমস্যা হচ্ছে প্যারামেট্রিকের, যে আপনার যদি প্রজেক্টটাকে আপনি মেট্রিক বেসিসে ভাগ করতে না পারেন, সেক্ষেত্রে আপনার প্যারামেট্রিক এস্টিমেশন টেকনিক ইউজ করাটা অনেক ডিফিকাল্ট হয়ে যায়। এটা নিয়ে আমরা পরের স্লাইডে ব্যাখ্যা করব। এবার আসেন 3 নাম্বার টেকনিকটা হচ্ছে বটম আপ টেকনিক। বটম আপ টেকনিকের মাধ্যমে কস্ট এস্টিমেশনটা কিভাবে করা হয়? আপনাকে একটু আগে এই যে ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচারের কথা বলছি, মনে আছে? ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচারের মাধ্যমে পুরো প্রজেক্টের একদম ছোট 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 ওয়ার্ক আইটেম বের করা হয়, এগুলোকে বলা হয় ওয়ার্ক প্যাকেজ। এই ছোট ছোট যে ওয়ার্ক প্যাকেজগুলো আছে এইগুলার খরচ ক্যালকুলেট করা হয় বা এস্টিমেট করা হয়। এই ওয়ার্ক প্যাকেজের খরচগুলা কাদের কাছ থেকে এস্টিমেশনটা নেওয়া হয়? যারা এক্সপার্ট, অর্থাৎ ওই ওয়ার্ক প্যাকেজ যারা ডেলিভারি করবেন, যেই টিম ডেলিভারি করবেন সেই টিম থেকে নেওয়া হয়, কারণ ওই ব্যাপারে ওই টিমটাই সবচেয়ে বেশি যোগ্য এবং দক্ষ। আপনি এই যে ছোট ছোট ওয়ার্ক প্যাকেজগুলোর খরচ নিলেন, এইগুলাকে আপনি সবগুলাকে অ্যাড করবেন, অ্যাড করে যেই খরচটা পাবেন সেটাই হচ্ছে এস্টিমেটেড টোটাল কস্ট বেসড অন বটম আপ কস্ট এস্টিমেশন। বটম আপ এস্টিমেশনের ফলে যেই রেজাল্টটা পাওয়া যায় সেটার অ্যাকিউরেসি সচরাচর হাইয়েস্ট হয়, কারণ আপনি একদম ডিটেইলে চলে গেছেন এবং ওই রিলেটেড যারা এক্সপার্ট তাদের কাছ থেকে আপনি খরচের এস্টিমেশনটা নিয়েছেন, সেজন্য অ্যাকিউরেসিটা সচরাচর বটম আপে বেস্ট হয়। কিন্তু সমস্যাটা হচ্ছে এই বটম আপ এস্টিমেশনটা করতে অনেক সময় লাগে, এবং প্রজেক্ট যখন আপনি শুরু করেন তখন সচরাচর আপনার কাছে প্রজেক্টের ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার করার মতো এত ডিটেইল থাকে না। এটা হচ্ছে বটম আপ এস্টিমেশনের একটা লিমিটেশন, যে এটা অনেক টাইম কনজিউমিং এবং সবসময় করা যায় না। ফাইনাল যে টেকনিকটার কথা বলবো সেটা হচ্ছে
3 পয়েন্ট টেকনিক। 3 পয়েন্ট টেকনিকে একটা কস্ট আইটেমের 3 ধরনের সিনারিও চিন্তা করা হয়। একটা হচ্ছে অপটিমিস্টিক, মানে হচ্ছে বেস্ট কেস সিনারিও, অর্থাৎ আপনি সবচেয়ে কম দামে কত টাকা দিয়ে একটা আইটেম কিনতে পারবেন। দ্বিতীয় সিনারিওটা বলা হচ্ছে মোস্ট লাইকলি, মানে হচ্ছে যেই কস্টটা হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি। 3 নম্বর সিনারিও হচ্ছে পেসিমিস্টিক, মানে হচ্ছে ওয়ার্স্ট কেস সিনারিও, অর্থাৎ আপনার আইটেমটার দাম সর্বোচ্চ কত টাকা হতে পারে। এই 3টা সিনারিও আপনি নেবেন। ধরেন আমরা এই ক্ষেত্রে ধরলাম অপটিমিস্টিক হচ্ছে 4 টাকা, মোস্ট লাইকলি আমরা ধরলাম এক্ষেত্রে 6 টাকা, আর পেসিমিস্টিক হইলে আমরা ধরলাম 10 টাকা। এখন ক্যালকুলেশনটা আমরা কিভাবে করব? সিম্পল 3 পয়েন্ট এস্টিমেশন যেটা আছে সেটা করা হয়, আপনি এই অপটিমিস্টিক, মোস্ট লাইকলি এবং পেসিমিস্টিক 3টাকে অ্যাড করবেন। এই যে ও, এম আর হচ্ছে পি, এই 3টাকে অ্যাড করে আপনি 3 দিয়ে ভাগ দিবেন, ফলে আপনি 6.67 পাচ্ছেন। আপনার যে স্পেসিফিক আইটেম নিয়ে কথা বলতেছেন এইটার এস্টিমেটেড কস্ট হচ্ছে 6.67 টাকা। কিন্তু এটা ওভারলি সিম্পলিফাইড এবং প্রায় রং হয়। এজন্য আরেকটা মেথড ইউজ করা হয় যেটাকে বলা হচ্ছে পার্ট মেথড। পার্ট মেথডটা কিভাবে ক্যালকুলেট করা হয়? আপনি অপটিমিস্টিক যা আছে তাই নিলেন, পেসিমিস্টিক যা আছে তাই নিলেন, অর্থাৎ 10, কিন্তু মোস্ট লাইকলিটাকে আপনি একটু ওয়েট বেশি দেওয়ার জন্য 4 দিয়ে গুণ করলেন এবং টোটাল যে নাম্বারটা হবে সেটাকে আপনি 6 দিয়ে ভাগ দিলেন। ফাইনালি যেই এস্টিমেটেড নাম্বারটা দাঁড়াইলো সেটা হচ্ছে 6.33। এটাকে বলে হচ্ছে পার্ট এস্টিমেশন। এখন 3 পয়েন্ট এস্টিমেশনটা কখন ইউজ করা হয়? যখন একটা আইটেম সম্পর্কে আপনি শিওর না যে এটার আসলে কস্টটা কীরকম হইতে পারে, তখন আপনি 3 পয়েন্ট এস্টিমেশনটা ইউজ করেন। এই ছিল 4টা কস্ট এস্টিমেশন টেকনিক। এখন আপনি প্রশ্ন করতে পারেন, ভাই টেকনিক তো 4টা দেখাইলেন, এখন আমরা প্রজেক্টের কস্ট এস্টিমেশন করার ক্ষেত্রে কোনটা ব্যবহার করব? আপনার এই প্রশ্নের উত্তরই আমরা নেক্সট স্লাইডে দিব। 4টা টেকনিকই ইউজফুল, এক একটা এক এক ক্ষেত্রে। কীরকম? অ্যানালগস টেকনিকটা আপনি কখন ইউজ করবেন? অ্যানালগস সচরাচর ব্যবহার করা হয় প্রজেক্টের একদম শুরুতে, যখন আপনার প্রজেক্ট সম্পর্কে খুব বেশি ডিটেইল নাই, আপনার তখনও স্কোপ স্টেটমেন্ট, ওয়ার্ক ব্রেকডাউন, স্ট্রাকচার এগুলো দাঁড় করানো হয় নাই, কিন্তু আপনার স্টিল বোঝা দরকার যে এ ধরনের একটা কাজ করতে কী পরিমাণে টাকা লাগতে পারে। এজন্য প্রজেক্টের শুরুতে অ্যানালগস ব্যবহার করা হয়। প্যারামেট্রিক কখন ব্যবহার করা হয়? যখন আপনার হিস্টোরিক্যাল ডেটা আছে। মনে আছে আগের স্লাইডে আমরা আলোচনা করছি যে প্যারামেট্রিক ক্যালকুলেশন করার জন্য আপনার একাধিক প্রজেক্টের ডেটা লাগে, যেটার ভিত্তিতে আপনি মেট্রিক বাই মেট্রিক টোটাল কস্ট এস্টিমেশন করেন। এখন আপনার কোম্পানির যদি এরকম একাধিক প্রজেক্টের ডেটা না থাকে তাহলে প্যারামেট্রিক এস্টিমেশন করাটা সম্ভব হয় না। শুধু তাই না, আপনি যদি আপনার প্রজেক্টটাকে ইউনিট বাই ইউনিট ভাগ করতে না পারেন তাহলেও প্যারামেট্রিক এস্টিমেশন করাটা যায় না। যেমন ধরেন আপনি যখন একটা বাড়ি বানাতে চাচ্ছেন তখন সেটাকে কিন্তু ইউনিটস বাই ইউনিট ভাগ করা অনেক ইজি। আপনি চিন্তা করতে পারেন টোটাল কয় তলা হবে, আচ্ছা 1 তলার খরচ কত, তাহলে 3 তলার খরচ কত হবে। অথবা ধরেন একটা ফ্লোরে একটা টাইলস লাগাইতে কত টাকা খরচ হয়, তাহলে 500টা টাইলস লাগাইতে কত টাকা খরচ হবে। সো আপনি প্যারামেট্রিকটা ইজিলি সেক্ষেত্রে ক্যালকুলেশন করতে পারবেন। কিন্তু যদি প্রজেক্টটা ধরেন একটা রিসার্চ প্রজেক্ট হয়, এটাকে আপনি মেট্রিক বা ইউনিট বাই ইউনিট ভাগ করতে পারবেন না, এটা অনেক ডিফিকাল্ট হবে। সো সেক্ষেত্রে প্যারামেট্রিক খুব একটা সুফল দেয় না। সেজন্য রিসার্চ প্রজেক্টে প্যারামেট্রিক টেকনিক খুব একটা ইউজফুল না। এরপরে আসেন বটম আপ টেকনিকটা আপনি কখন ব্যবহার করবেন। বটম আপ টেকনিকটা আপনি ব্যবহার করবেন যখন আপনি ডিটেইল প্ল্যানিং ফেজে আছেন, যখন আপনার ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচারটা রেডি আছে। এগেইন আপনি ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার কি সেটা যদি না জেনে থাকেন তাহলে আমাদের চ্যানেলে অন্য আরেকটা ভিডিও আমি করেছি আপনাদের জন্য, ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচারটা ভেঙে ভেঙে বুঝিয়ে দিয়েছি। আপনি এটার লিঙ্কটা উপরে আপনার স্ক্রিনের ডান পাশে পাবেন এবং আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সেও দিয়ে দিচ্ছি। ফাইনালি 3 পয়েন্ট বা পার্ট এস্টিমেশন আপনি কখন ব্যবহার করবেন? আগেই বলেছি, যখন আপনি কস্টটা নিয়ে আনসার্টেইন তখন আপনি 3 পয়েন্ট ব্যবহার করবেন। সো আশা করি ক্লিয়ার হয়েছে যে কখন কোন মেথডটা ইউজ করা লাগবে। এরপরেও যদি ক্লিয়ার না হয়ে থাকে নিচে প্রশ্ন করতে পারেন কমেন্টে। এখন যেহেতু আপনি জানেন যে কস্ট এস্টিমেশনের কী কী টেকনিক আছে এবং কখন কোনটা ইউজ করতে হয়, সো আপনি আপনার কস্ট এস্টিমেশন করে ফেলেছেন। এইবার আসবে আপনার বাজেট ডেভেলপমেন্ট। এই স্লাইডটা খুব ভালো করে খেয়াল করবেন,